নিরীহ পর্যটক এবং স্থানীয় সহিস সৈয়দ আদিল হোসেন শাহ সহ 28 জনের মৃত্যুর প্রধান দায়িত্ব অবশ্যই পাকিস্তানের। এর মধ্যে আবার জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন নদিয়ার তেহট্টের বাঙালি জওয়ান ঝন্টু আলী শেখ। সুতরাং পাকিস্তানকে কোনো ক্ষমা নয়। আর এই একের পর এক মৃত্যুর ঘটনার মধ্যেও কিভাবে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে মাইলেজ দেওয়া যায় তা নিয়ে গদি মিডিয়ার বেহায়াপনাও মাত্রা ছাড়িয়েছে। কিন্তু এর মধ্যে আরও দুটো বড় খবর সামনে এসে গেছে। 1 নম্বর খবর, পাকিস্তানকে টাইট দিতে মোদী সরকার 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রধানটি হলো সিন্ধু নদীর জল আটকে দিয়ে পাকিস্তানকে শুকিয়ে মারা। গদি মিডিয়ার ধারণা এটা একটা মাস্টার স্ট্রোক, কিন্তু এটা বাস্তবে কতটা সম্ভব আর তা করতে কত বছর লাগবে এই এপিসোডে তা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় খবরটা নরেন্দ্র মোদী না চাইলেও তার মিত্র আদানিকে নিয়ে। আদানির নাম জড়িয়ে গেছে এই জঙ্গি হানার সঙ্গেও। 4 বছর আগে গুজরাটে আদানির মুন্দ্রা পোর্টে বিপুল পরিমাণ মাদক ধরা পড়েছিল। সরকারের কোলে দোল খাওয়া গদি মিডিয়া এ নিয়ে টু শব্দটি করেনি। আর 23 এপ্রিল এনআইএ জানিয়ে দিল ওই মাদকের হাজার হাজার কোটি টাকা পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তৈবার কাজে লেগেছে। 3000 কেজি হেরোইন ধরা পড়েছিল, কিন্তু যা ধরা পড়েনি তার দাম হাজার হাজার কোটি টাকা। ওই সংগঠনটি তা ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে এরকম সব জঙ্গি হামলায়। আজকের এই এপিসোডে এই চাঞ্চল্যকর সংবাদটিও থাকবে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখতে ভুলবেন না। চাইলে মাসে মাত্র 29 টাকা খরচ করে জয়েন শব্দটিতে ঢুকে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। তাতে আমার সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কাশ্মীরের পহেলগাঁওয়ে যখন নিরীহ পর্যটকদের উপরে জঙ্গি হামলা হলো তখন তারা দুজনেই দেশের বাইরে ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবে, মানে আমাদের বন্ধু একটি মুসলিম দেশে, আর লোকসভায় বিপক্ষ দলনেতা রাহুল গান্ধী ছিলেন আমেরিকায়। দুজনেই সফর কাটছাট করে ফিরে এলেন দেশে। ফিরে আসার পর প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করলেন। এখানে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্যে বেশ কয়েকটি জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো। ইতিমধ্যেই দেশের সমস্ত বিরোধী দল জঙ্গি দমনে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। তারা চেয়েছিল সরকার সর্বদল বৈঠক করুক। দেশের এরকম পরিস্থিতিতে সরকার কি করছে তা তারা সরকারের কাছ থেকে জেনে নেবেন এবং সরকারকে সমর্থন জানাবেন। কিন্তু কোনো প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান আমাদের প্রধানমন্ত্রী। দৈনিক 1,63,00,000 টাকা নিরাপত্তার জন্য খরচ করেও কঠিন প্রশ্নের সামনে তিনি নিরাপদ বোধ করেন না। সুতরাং তিনি এই বৈঠকে এলেনই না। কোথায় গেলেন তিনি গেলেন বিহারের একটি জনসভায়। জনসভাতেই একমাত্র স্বচ্ছন্দ নরেন্দ্র মোদী। বেশ জ্যাঠামশাই সুলভ এবং বিশ্বগুরু সুলভ ডায়লগ দেওয়া যায় জনসভার মঞ্চ থেকে। সামনে থাকে টেলিপ্রম্পটার। টুডে from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist. এবার আপনারাই বলবেন কোনটা প্রায়োরিটি ছিল। অন্য প্রধানমন্ত্রীদের কথা ছেড়েই দিন, বিজেপিরই অটল বিহারী বাজপেয়ী হলে কি করতেন। এবার আসা যাক পাকিস্তানকে টাইট দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার যে বিষয়গুলি ঘোষণা করেছে সেগুলির আলোচনায়। ঠিক হয়েছে, আমাদের সরকার সিন্ধু নদের জল বন্ধ করে দেবে। মানে পাকিস্তানের যে অংশটি পাঞ্জাবের মধ্যে পড়ে সেখানে সিন্ধু নদের এই জল বন্ধ করে দিলে মোটামুটি পাকিস্তানের একটি অংশে প্রবল জলকষ্ট শুরু হতে পারে। একে বলা হচ্ছে জলে মারা। আর এই ঘোষণার পরে প্রোপাগান্ডা ছড়ানো গদি মিডিয়া বাস্তব অবস্থার কিছুমাত্র না বুঝে বা বুঝেও
মিথ্যে কথার ঝুড়ি নিয়ে নেমে পড়ল নরেন্দ্র মোদীর মহিমা কীর্তনে। আসুন ছোট্ট করে বিষয়টি একটু বুঝে নেওয়া যাক। 1960 সালে সিন্ধু নদের জলবন্টন নিয়ে চুক্তি হয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের। ভারত ও পাকিস্তান ছাড়া সেই সময় তৃতীয় পক্ষ হিসেবে উপস্থিত ছিল ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। এই চুক্তিতে একটি মোক্ষম ধারা রয়েছে, তা হলো 3 পক্ষের মধ্যে 2 পক্ষ একমত হলে তবেই এই চুক্তি ভঙ্গ করা যাবে। বিজেপির কুকথার অন্যতম সেরা মুখ নিশিকান্ত দুবে। তার দলের নেতার মতোই তার পড়াশুনোর ডিগ্রি বেশ সন্দেহজনক। নিশিকান্ত এই চুক্তির জন্য জওহরলাল নেহেরুকেই যথারীতি দায়ী করেছেন। অথচ গত 11 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার চলছে। পহেলগাঁওয়ের আগে পুলওয়ামা ঘটেছে, তারও আগে উরি এবং পাঠানকোটের মতো জায়গায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, সেনার মৃত্যুও হয়েছে। মোদীর আগেও বিজেপির সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ী ছিলেন জোট সরকারের প্রধানমন্ত্রী। এমনকি ভিপি সিংয়ের প্রধানমন্ত্রিত্বের সময়ও বিজেপির সমর্থন ছিল সবচেয়ে বেশি। অর্থাৎ সিন্ধু জলচুক্তি মানে নেহেরুর ওই ভুল বিজেপি তো অনেক দিন আগেই বাতিল করতে পারত। তাহলে এতদিন তা করেনি কেন? করেনি তার কারণ ওই ত্রিপাক্ষিক চুক্তি চট করে ভঙ্গ করা ভারতের পক্ষে সম্ভব নয় বলেই। তৃতীয় পক্ষ হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকের সম্মতি এতে ভীষণ প্রয়োজন। তাছাড়া গোবর বুদ্ধির অন্ধভক্তদের দলের ধারণা নদীর জল কলের জলের মতোই, চাবি ঘুরিয়েই তা বন্ধ করে দেওয়া যায়। সিন্ধু নদের জল পাকিস্তানকে দেওয়া বন্ধ করতে গেলে প্রথমত ওই চুক্তি ভঙ্গ করতে হবে, দ্বিতীয়ত সিন্ধু নদের উপর তৈরি করতে হবে একাধিক বাঁধ। নরেন্দ্র মোদীর আমলে একটিও রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পিএসইউ তৈরি হয়নি। হ্যাঁ, মন্দির তৈরি হয়েছে, মসজিদের নিচে মন্দির খোঁজার নামে খোঁড়াখড়িও হয়েছে। প্রধানমন্ত্রী তার কাজের সময়ের অনেকটাই নানা রকম ধর্মে কর্মে ব্যস্ত থেকেছেন। কখনো বা গঙ্গায়, কখনো বা সাগরে ডুব দিয়েছেন, কখনো হিমালয়ের গুহায় গিয়ে ধ্যান করেছেন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে। তাই রাতারাতি বাঁধ তৈরির মতো বিশাল প্রকল্প এবং আন্তর্জাতিক নানা প্রশ্ন এড়িয়ে তিনি করবেন কি করে? আর তাতে কত বছর লাগবে? কেউ বলছেন 5 বছর, কেউ বলছেন 4 বছর। মানে তারপর জল বন্ধ করা হবে পাকিস্তানের। এই তথ্যটা গদি মিডিয়া কি আপনার সামনে আনছে? তাদের লম্পজম্প দেখে তো মনে হচ্ছে কালকেই পাকিস্তানের জল বন্ধ করে দেওয়া যাবে। আর একটা ছোট্ট বিষয় বলে রাখি, ওখানে বাঁধ দিয়ে ভারতের কিন্তু কোনো আর্থিক লাভ নেই, কারণ ওখানে এমন কোনো কৃষিক্ষেত্র নেই যাতে ওই জল কাজে লাগবে। প্রশ্নটা কিন্তু এখন অনেক মহল থেকেই তোলা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে ভারতের আরেকটি বড় চুক্তি রয়েছে, সেটি হলো সিমলা চুক্তি। এই চুক্তি দ্বিপাক্ষিক, মানে যে কোনো এক পক্ষ যখন তখন এই চুক্তি ভঙ্গ করতে পারে। ইন্দিরা গান্ধীর বিজয় রথের সামনে মাথা নিচু করে ভুট্টোকে এই চুক্তি করতে হয়েছিল। এই চুক্তিতে ভারত পাক সীমান্তের যে নির্দিষ্ট রেখা তা পাকিস্তান মেনে চলতে বাধ্য। ভারতের পাল্টা পাকিস্তান এখন ওই সিমলা চুক্তি রদ করার কথা ঘোষণা করেছে। অর্থাৎ ভারত পাক সীমান্তের মধ্যে তাদের যে বাধ্যবাধকতা তা থেকে তারা বেরিয়ে আসতে চাইছে। এই সীমান্ত রেখা বা লাইন অফ কন্ট্রোল পাকিস্তান অগ্রাহ্য করলে কাশ্মীরের ক্ষেত্রে ভারতের কি সুবিধা হবে? পাকিস্তানকে টাইট দেওয়ার জন্যে এবার আর যা যা ঘোষণা করা হয়েছে তাতে মোটামুটি দু দেশের নির্বিরোধী সাধারণ মানুষের নানা রকম হয়রানি বাড়বে। বৈধ পথে ভিসা নিয়ে যে সমস্ত পাকিস্তানি নাগরিক এদেশে আসেন বা এদেশের যে সমস্ত মানুষ পাকিস্তানে যান আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করতে, তা রদ করা হচ্ছে। এই কাজটিতে মনে হচ্ছে জঙ্গিরা যেন ভিসা নিয়ে এদেশে আসে। আরও আছে, দুদেশের দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। এটা কাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে কে জানে। তবে ওদিকে পাকিস্তান তার আকাশ সীমানা ভারতের জন্য বন্ধ করে দিলে ভারতের ইউরোপ আমেরিকা যাত্রার বিমানগুলিকে অন্তত 1 ঘন্টার ঘুরপথে গন্তব্যে যেতে হবে। এই বাড়তি খরচ দিতে হবে ভারতীয় যাত্রীদেরই। সরকারের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করার জন্যে বিরোধীরা একজোট হয়েছেন এবং এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুরিয়ে জানালেন যে সুরক্ষায় তাদের ত্রুটি হয়েছিল। আর এই সময় সুরক্ষা নিয়ে আরেকটি গুরুতর প্রশ্ন তুলে দিল এনআইএ। 2021 সালের সেপ্টেম্বর মাসে আদানির মুন্দ্রা বন্দরে
প্রায় 3000 কেজি হেরোইন ধরা পড়ে, টাকার পরিমাণে যার দাম কয়েক হাজার কোটি। মাত্র দুদিন আগে অমিত শাহের অধীনস্থ এনআইএ কোর্টে জানিয়েছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের টাকা জোগানোর জন্য এই হেরোইন আদানিদের বন্দরে নামানো হয়েছিল। এই বিপুল পরিমাণ হেরোইন ধরা পড়েছিল, কিন্তু প্রশ্ন, এই একবারই কি এই পোর্টে এই মাদক এসেছিল? আর এই মাদক পাচারের সহজ রাস্তা কি ছিল আদানিদের মুন্দ্রা পোর্ট? ভারতের যুব সমাজকে নেশায় পঙ্গু করে দেওয়ার জন্যে শুধু গোলা বারুদ নয়, জঙ্গি নয়, পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন এইভাবেই নেশার দ্রব্য ভারতে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের পাড়ায় পাড়ায় কি এখন তার প্রকোপ দেখতে পাচ্ছি? পুলওয়ামা হামলার 300 কেজি আরডিএক্স ভর্তি ট্রাক কনভয় ঢুকে বিস্ফোরণ ঘটিয়েছিল। কোথা থেকে কিভাবে এত বিস্ফোরক এলো তা যেমন এতদিন পরেও জানা যায়নি, ঠিক তেমনই উত্তর নেই আদানিদের পোর্টে কিভাবে কোথা থেকে এত হাজার হাজার কোটি টাকার মাদক এসে ঢুকলো। আমাদের সরকারের কোলে দোল খাওয়া মেরুদণ্ডহীন মিডিয়া ফৌজ সরকারকে আড়াল করার চেষ্টা করলে কি হবে, এই সব প্রশ্ন কিন্তু এখন সবাই তুলছেন। ওখানে যে সমস্ত নিরীহ পর্যটক মারা গেছেন তাদের আত্মীয় স্বজনেরা একে একে মুখ খুলতে শুরু করেছেন। ગવર્મેન્ટને પોતાની સુવિધા રાખવી છે। તમારા પાછળ કેટલા વીઆઈપી હોય છે, કેટલી ગાડીઓ હોય છે, તમારો જીવ જીવ છે, આ ટેક્સ પે કરે છે એનો જીવ જીવ નથી। લાખોની સંખ્યામાં આર્મી હતી ત્યાં, અને જે ટુરિસ્ટ પ્લેસ છે ત્યાં કોઈ આર્મી મેન નહીં, કોઈ પોલીસમેન નહીં, કે કોઈ ફર્સ્ટ એડ કિટ નહીં, કાંઈ જ સુવિધા નહીં। তারা বলেছেন কোথাও কোনো সুরক্ষার বন্দোবস্ত তো ছিলই না। এরকম নৃশংস হত্যালীলা সাঙ্গ করে সহজভাবে ফিরে গিয়েছিল জঙ্গিরা, আর নিহত প্রিয় মানুষটিকে মাটিতে রেখে বসেছিলেন ওই সমস্ত নিরীহ পর্যটকেরা। আর সেই সময় স্থানীয় কাশ্মীরিরাই কিন্তু এগিয়ে এসে তাদের উদ্ধার করেছিলেন। তারাও কিন্তু ধর্মে মুসলমান। এখন জানা যাচ্ছে অকুস্থলের সবচেয়ে কাছের মসজিদ থেকে রীতিমতো ঘোষণা করা হয়েছিল এই উদ্ধার কাজে আসার জন্য। অর্থাৎ পাকিস্তানের মদতপুষ্ট মুসলিম জঙ্গিদের সঙ্গে কাশ্মীরের মুসলিমের আকাশ পাতাল তফাৎ। কিন্তু সরকারের পিঠ বাঁচাতে এদেশের মেরুদণ্ডহীন মিডিয়া ফৌজ নেমে পড়েছে গোটা দেশের মুসলিমদের ভিলেন বানাতে। কিন্তু আসল প্রশ্ন কি এর মধ্যে হারিয়ে যাচ্ছে না, নাকি খুব সুচতুরভাবে তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।